করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আগামীর কেমন বাংলাদেশ দেখতে চাই। অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সর্বপ্রথম যে বিষয়টি আমরা আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব সেটি হচ্ছে নারী সংস্কার কমিশন। সেটি নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা, অনেক বিতর্ক কিন্তু হচ্ছে। তো তার মধ্যে শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি, বহুবিবাহ বন্ধ করা, অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের সমান অধিকার নিশ্চিত করা সহ আরো বিভিন্ন ধরনের প্রাসঙ্গিক অনেক বিষয় কিন্তু এখানে রয়েছে। তো সে বিষয়টি আপনি কিভাবে দেখছেন যদি একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলেছেন। বর্তমানে টক অফ দ্য কান্ট্রি এটা আছেই। বিশেষ করে নারী বিষয়ক যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যা প্রস্তাবনা আকারে জমা দেওয়া হয়েছে, বিশেষ করে এই দেশের 5ই আগস্টের প্রেক্ষাপটের পরে আমূল একটি সংস্কারের যে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, তার ধারাবাহিকতায় বিভিন্ন কমিশন তৈরি হয়েছিল। তারই পাশাপাশি এই নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, যে যেই ধর্মই পালন করুক না কেন তারা ধর্মপ্রাণ। এই ধর্মের সাথে সাংঘর্ষিক একটি প্রতিবেদন বা প্রস্তাবনা তারা এখানে উপস্থাপন করেছেন। এখানে আমরা আওয়ামী লীগ সরকারের আমলে যে বিষয়টা দেখেছি, যে এখানে হিন্দুয়ানার সংস্কৃতি, বিশেষ করে ভারত কেন্দ্রিক যে সংস্কৃতিগুলো, এটা বাংলাদেশে আমদানি করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ওই কেন্দ্রিক গড়ে তোলার একটা প্রচেষ্টা চলছিল। আর এখানকার বা এই মুহূর্তে যে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনা, এটা থেকে আমরা যেটা স্পষ্ট দেখছি সেটা হলো এখানে পশ্চিমা সংস্কৃতির মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের এই বাংলাদেশের সংস্কৃতি এবং ইসলামিক সংস্কৃতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য যে সংস্কৃতি আছে তার থেকে বিমুখ করে পশ্চিমা সংস্কৃতি লালন করার জন্য পালন করার একটা রূপরেখা ওনারা তৈরি করছেন। এই জায়গাটায় আমাদের সকলের দ্বিমত আছে। শুধু রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের শুধু নয়, এটা ধর্মীয় অঙ্গন থেকে যারা আছেন তাদেরও দ্বিমত আছে, সেটা ইসলাম ধর্ম হোক অন্যান্য ধর্ম হোক। যারা শিক্ষিত সমাজ আছেন তাদের এখানে দ্বিমত রয়েছে। যারা এই সমাজ নিয়ে চিন্তা করেন, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে চিন্তা করেন, তাদের দ্বিমত রয়েছে। আর এখানকার কয়েকটা বিষয় এমন রয়েছে যেখানে একটা পেশাকে বা একটা কার্যক্রম যা কিনা ইতিহাসের একেবারে প্রথম থেকে এখন পর্যন্ত এটাকে একটি খারাপ দিক হিসাবেই সমাজের উল্লেখ করা হয়ে থাকে, সেটাকে একটা পেশার মূল্যায়ন দেওয়া বা স্বীকৃতি দেওয়া, এটা সমাজের একটা যারা সমাজ পরিচালনার এমন একটা জায়গায় বসে আছেন তাদের মস্তিষ্ক বিকৃতি হচ্ছে। এর চাইতে বেশি কিছু আর বলা যায় না এই জায়গা থেকে। পাশাপাশি এখানে বহুবিবাহ এবং নারীদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, এক কথায় এমন বিষয়গুলো এখানে আছে যা বাংলাদেশের আইন, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের নারী সমাজ, তাদের চিন্তা চেতনা এবং ধর্মীয় মূল্যবোধ সবকিছুর সাথে সাংঘর্ষিক একটা প্রতিবেদন বা একটা প্রস্তাবনা ওনারা এখানে উপস্থাপন করেছেন। এই প্রতিবেদন বা এই উপস্থাপনা যারা করেছেন তারা শুধু আজকে নতুন বাংলাদেশে জন্ম নিয়েছেন বা নতুন বাংলাদেশে এসে উপস্থিত হয়েছেন এরকম না। ওনারা দীর্ঘদিন থেকে, আপনারা যদি খেয়াল করেন দেখবেন, যে একজন মহিলা ছিলেন তাসলিমা নাসরিন, তিনি বাংলাদেশের এই নারী বিষয়ক কিছু বিষয় নিয়ে, নারী স্বাধীনতার কিছু বিষয় নিয়ে এমন ভাবে উপস্থিত হয়েছিলেন যেটা কিনা কোনো সভ্য সমাজের মধ্যে স্বীকৃত বা গ্রহণ করার মতো বিষয় না। তিনি নারীকে স্বাধীন হিসাবে উপস্থাপন করতে গিয়ে নারীকে একেবারে বিবস্ত্র এবং নারীকে পণ্য বানানোর মতো একটা পরিবেশ তৈরি করেছিলেন। সেই তসলিমা নাসরিনের যারা সহকর্মী ছিলেন, সহচার্য যারা ছিলেন এবং সেই পথ অনুসরণ করে যারা নিজেদেরকে গর্বিত মনে করেন, সেই মহিলারাই এই নারী কমিশনের এই প্রস্তাবনাটা দিয়েছেন। তারা অতীতেও পারেন নাই আমাদের মহিলাদেরকে বা আমাদের মা বোনদেরকে
বিবস্ত্র করা, বেপর্দা করে এবং পণ্য বানিয়ে সফল হতে কখনোই পারেন নাই। জি। ইনশাল্লাহ এখনো পারবেন না, আগামীতেও পারবেন না ইনশাল্লাহ। অর্থাৎ এই নারী কমিশন, নারী বিষয়ক সংস্কার যে কমিশনের প্রস্তাবনা বা প্রতিবেদন যেটা ওনারা দিয়েছেন, এটা অবশ্যই অবশ্যই বাতিল করতে হবে। জি। আর এটা বাতিল করার জন্য যা কিছু আমাদের করার প্রয়োজনীয়তা আছে আমরা সেটা করব ইনশাল্লাহ। ইতিমধ্যে আমরা ঢাকায় আমাদের দলীয়ভাবে আমরা কর্মসূচি পালন করেছি। জি। আমাদের এই কমিশনের কাছে প্রধান উপদেষ্টা বরাবরে আমরা এটার অসঙ্গতিগুলো তুলে ধরেছি এবং এটার নতুন রূপ কি হতে পারে সেটারও আমরা প্রস্তাবনা দিয়েছি। জি। আমরা আগামী 10ই মে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখের চরমনায়ের উপস্থিতিতে সিলেটের কানাইঘাট উপজেলায় এই নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে জি। আমরা সমাবেশ করতে যাচ্ছি। সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি আছে। শুধু আমরা নই, এই বিষয় নিয়ে এটা বাতিল করার জন্য দেশের সচেতন জনসাধারণ, আলেম সমাজ এবং ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে কর্মসূচি এবং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের সমান অধিকার নিশ্চিত করার কথা তারা বলছেন। আবার বলা হচ্ছে নারীর প্রতি বৈষম্য দূর করতে সংসদীয় আসনে যে 300 আসন রয়েছিল সেখানে সংরক্ষিত আরো 300টি আসন বাড়ানোর জন্য বলা হয়েছে, সেটি কিভাবে দেখছেন? আপনি দুইটা বিষয় এখানে নিয়ে এসেছেন। একটা হলো সরাসরি আমাদের যে ধর্ম আমরা পালন করি, যে দিন ইসলাম পালন করি, আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক এবং এই নিজেদের ধর্মীয় যে অনুসরণ বা অনুশাসন আছে এবং আইন আছে, এই আইন অনুযায়ী অন্যান্য ধর্মের তো এই নারীদের বা মহিলাদের যে অধিকারটুকু দেওয়া হয় নাই, ইসলাম তার থেকে অনেক বেশি দিয়েছে। ইসলাম মনে করে এবং আমরা মনে করি নারীদের জন্য সমতা নয়, পুরুষের সাথে সমতা নয়, নারীদের জন্য তাদের যে প্রাপ্য অধিকার আছে, তাদের যে অধিকারগুলো পাওয়ার আছে, সেই অধিকারগুলো তাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এতে দেখা যাবে একজন মহিলা বা একজন নারী তিনি কিন্তু একজন পুরুষের তুলনায় অনেক দিক থেকে তিনি বেনিফিশিয়ারি হওয়ার, লাভবান হওয়ার সুযোগ ইসলাম দিয়ে দিয়েছে। এইখানে আমরা মনে করি সমতার যে বিষয়টাকে নিয়ে আসা হয় সেটা শুধুমাত্র নারীদের ইসলামের সাথে সাংঘর্ষিক একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এই মুখরোচক শব্দটা ব্যবহার করা হয়। আমরা এই জায়গায় সমতা নয়, নারীদের প্রাপ্য অধিকার যেটা ইসলাম দিয়েছে সেটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় এবং সেটাকে তার হাতে কিভাবে পৌঁছে দেওয়া যায়, বুঝিয়ে দেওয়া যায়, সেই ব্যবস্থা করা। আর সংসদের যে নারীদের আসনের কথা বলা হচ্ছে, এটা একটি অপরিকল্পিত এবং উপহাসমূলক একটি প্রস্তাবনা। এখানে 300 আসন বাড়ানো বাংলাদেশের এই আর্থিক অবস্থার ক্ষেত্রে, সেটা বাংলাদেশের রাজনৈতিক এবং আর্থিক খাতে এটাকে বাংলাদেশকে একটা পঙ্গুত্বের মধ্যে নিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ, যেখানে সংরক্ষিত নারী আসন আছে, যেখানে চাইলেই একজন নারী তার নিজের অবস্থান থেকে তিনি সমাজে বিচরণ করতে পারছেন, চাইলে তিনি নেতৃত্বের আসনে যাওয়ার সুযোগ পাচ্ছেন। ঠিক সেই জায়গায় একজন নারীকে সংরক্ষিত বানিয়ে বা একজন নারীকে আলাদা করে দিয়ে, সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে তাকে এমপি বানিয়ে সংসদে বসানো, এটা সংসদের টাকা বা বাংলাদেশের বাজেট, বাংলাদেশের সম্পদ নষ্ট করা এবং একজন নারীকে শুধুমাত্র একজন নারীকে তার যেই অধিকার বা তার যে সুযোগ আছে সেই সুযোগকে সীমিত করে দেওয়ার নামান্তর ছাড়া আর কিছু না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আপনার সাথে। সেটি হচ্ছে 2013 সালের মে মাসের 5 তারিখে শাপলা চত্বরে কিন্তু একটি গণহত্যা চালানো হয়, সেটি আমরা সবাই জানি। এবং এই গণহত্যাটি কিন্তু রাত্রেই হয়, বৈদ্যুতিক সরঞ্জাম সবকিছু বন্ধ করে দেওয়া হয়, নেটওয়ার্ক বন্ধ করা হয়। তার পাশাপাশি বিভিন্ন সাংবাদিকদেরও সেখান থেকে কিন্তু সরানো হয়। এবং যারা এখানে সংবাদ জীবনের ঝুঁকি নিয়ে যারা সংবাদ প্রচার করেছেন, ইতিমধ্যে অনেক টিভি চ্যানেলও কিন্তু বন্ধ করা হয়েছে। তো 13 বছর গত হওয়ার পরও তেমন ভাবে কোনো তৎপরতা আমরা দেখছি না যে আপনারা বিচারের কোনো দাবি করছেন কিংবা বিচারের বিষয়ে কোনো আলাপ আলোচনা করছেন, সেটি যদি একটু বলতেন। দেখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ যেই প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয়েছিল বা বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করেছিল, সেই প্রেক্ষাপট ছিল ইসলাম দেশ এবং মানবতার বিষয় ছিল।
সেখানে নাস্তিক মোরতাদদের একটা আস্ফালন হয়েছিল, সেটার কাউন্টার হিসাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ কোরআন, রসুল এবং ইসলামের রক্ষার্থেই মাঠে নেমেছিল এবং তাদেরকে প্রতিহত করেছিল। এই তাদেরকে প্রতিহত করার সময় তৎকালীন যে সরকার ছিলেন তাদের, অর্থাৎ আওয়ামী লীগ সরকার এবং তাদের প্রধান, ওনারা ইসলামের এই গণজাগরণকে সহ্য করতে না পেরে এই 5ই মে ঢাকার শাপলা চত্বরে ওনারা এই গণহত্যা চালিয়েছিলেন। এই গণহত্যার পরবর্তী সময়টুকু এখন পর্যন্ত, বা বিশেষ করে এই 5ই আগস্টের পূর্ব পর্যন্ত বাংলাদেশের ওই পরিবেশ ছিল না। মানুষ যে ন্যায় বিচার চাবে বা ন্যায় বিচার চাওয়ার জন্য একটা যে নির্দিষ্ট জায়গা থাকবে, এই ধরনের কোনো পরিবেশ বাংলাদেশে বিরাজমান ছিল না। সবকিছু দলীয়করণ হয়েছিল, সবকিছুই আওয়ামী পন্থীদের দখলে ছিল। জি, আমরা একটু আশ্চর্য হই এই বিষয় নিয়ে। 5ই আগস্টের পরে আজকে এতদিন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের অত্যন্ত গুরুত্ব এবং ফার্স্ট প্রায়োরিটি প্রাপ্ত একটা বিষয় ছিল এই হেফাজতের গণহত্যার বিষয়টি। এটা একটি নতুন ট্রাইব্যুনাল গঠন করে এদেরকে বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তা ছিল, কিন্তু ওনারা কেন যে করছেন না বা এটার কেন ফার্স্ট ট্রায়াল হচ্ছে না, এটা নিয়ে আমরা খুবই মর্মাহত। আমরা বিশ্বাস করি হেফাজতে ইসলাম বাংলাদেশ যেভাবে ইসলামের হেফাজতের জন্য কাজ করেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করেছেন, এই শহীদদের পঙ্গু যারা আছেন তাদের জন্য এবং তাদের পরিবারগুলোর জন্য ওনারা অবশ্যই অন্ততপক্ষে ন্যায় বিচার নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এই আশা আমি ব্যক্ত করছি। বিগত 17 বছর যাবৎ কিন্তু বাংলাদেশের মানুষ সঠিকভাবে কিন্তু তারা তাদের সঠিক পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দিতে পারে নাই। মানুষের ভোটাধিকার সহ বিভিন্ন বিষয়ে মানুষের হরণ করা হয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু 5ই আগস্ট পরবর্তী নতুন একটি বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখছি, আগামীতে সুন্দর একটি নির্বাচন হবে সেটাও আমরা আশা করছি। সেক্ষেত্রে আপনার দলের অবস্থানটা যদি একটু বলতেন, যে আমরা অনেক গুঞ্জন শুনছি যে ইসলামকে একটি ঐক্যজোট হওয়ার কথা রয়েছে, সেটি ব্যাপারে যদি একটু বলতেন। বিষয়টা হলো, বাংলাদেশের এই বর্তমান প্রজন্ম যারা নতুন ভোটার হয়েছেন বা কিছুদিন পূর্বে ভোটার হয়েছিলেন, এরা বাংলাদেশের কোনো নির্বাচনই দেখেনি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। দিনের ভোট রাতে হয়েছিল, প্রশাসনের মাধ্যমে বাক্স ভর্তি করা হয়েছিল, মানুষকে মেরে ভোটের কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, ডেমো প্রার্থী উপস্থাপন করা হয়েছিল, আপনার ডামি প্রার্থী উপস্থাপন করা হয়েছিল, এবং নির্বাচন কেন্দ্রিক এত কারচুপি যেটা বাংলাদেশের ইতিহাসে কখনোই মানুষ কল্পনা করেনি, এই ধরনের কার্যক্রমগুলো ওনারা করেছিলেন। মানুষ এখন উদ্গ্রীব হয়ে আছেন, আগামী নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে মানুষ যাতে নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেন সেই আশা আছেন। আমরা যারা ইসলামপন্থী আছি, আমরা ইসলাম, দেশ এবং মানবতার সেবায় কাজ করার জন্য নিজেকে সবসময় নিয়োজিত রাখি। আমরা মনে করি ইসলাম ছাড়া মানুষের মুক্তি আসতে পারে না। বিগত 53 বছর এটার সাক্ষী। বিভিন্ন নীতি এবং আদর্শ দিয়ে দেশ পরিচালনা হয়েছে। দেখা গেছে সবসময় কোনো না কোনোভাবে দেশের মানুষ ঠকেছেন, দেশের মানুষ ব্যর্থ হয়েছেন, যারা দেশ পরিচালনা করেছেন তারা সফল হয়েছেন, কিন্তু দেশ বিভিন্নভাবে ব্যর্থ হয়েছে। তাই আগামীতে আমরা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য ইসলামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, দল সমূহ যারা আছেন, আমরা এক আসনে এক বাক্স দেওয়ার পরিকল্পনা করছি এবং সেই পরিকল্পনায় আমরা অনেকটা এগিয়ে গেছি। আশা করি আমরা বাংলাদেশের জনগণ ভালো কিছু চাচ্ছেন এবং সেই ভালো আমরা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তৈরি হচ্ছি, ইনশাল্লাহ দিতে পারবো। জি, ওই জায়গায় আরেকটা বিষয় আমি এড করতে চাই, যেহেতু 2023 সালে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু আপনি মেয়র পদপ্রার্থী ছিলেন দলীয় প্রতীক নিয়ে, হাত পাকা নিয়ে। সেক্ষেত্রে আমরা দেখলাম নির্বাচন হওয়ার 8 থেকে 10 দিন আগে সম্ভবত আপনি আবার নির্বাচন প্রত্যাহার করলেন, সেটি যদি একটু বলতেন। আসলে আমরা যখন এই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছিলাম, আমার নেতা পীর সাহেব চরমোনাই আমাকে নির্দেশনা দিয়েছিলেন। তার নির্দেশ ক্রমে আমি প্রার্থী হয়ে এই সিলেটের জনগণের কাছে গিয়েছিলাম।
বিগত নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে যে সেট ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে এবং যে প্রার্থী ছিল তাদের যে জনগণের বিরুদ্ধে একটা অবস্থান ছিল, সেই অবস্থান থেকে আমার দল জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, ভোটার অধিকারের স্বার্থে নির্বাচনের 8 দিন পূর্বে যখন বরিশালে আপনারা দেখেছেন আমাদের প্রার্থীর উপরে হামলা করা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল আমাদের সিনিয়র নায়েবে আমিরকে, তখন এই বিষয়ের উপরে সংগঠন সিদ্ধান্ত নেয় এবং এই সিলেটের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে নির্বাচনের 8 দিন পূর্বে আমি নির্বাচন প্রত্যাহার করি, বয়কট করে চলে আসি। জি, সেক্ষেত্রে আরেকটা বিষয়, যেহেতু আগামীতে আমরা সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি নির্বাচন আমরা প্রত্যাশা করতেই পারি, সেক্ষেত্রে যদি এরকম একটি ভালো পরিবেশ হয়, আপনি আবারও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা যদি একটু বলতেন। বিষয় হলো নির্বাচনে প্রার্থী হওয়া বা না হওয়া, এটার চাইতে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সিলেটের মানুষের সেবা করা। আমি সিলেটের মানুষের সেবা করে যাচ্ছি, এটা আমার চলমান থাকবে, এটার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। দল বা আমার সংগঠন বা আমার নেতা পিসাব চরমনাই এবং এই সিলেটের নাগরিকরা যদি মনে করেন যে আমি প্রার্থী হয়ে বা একটা চেয়ারে বসে সেখান থেকে জনগণের সেবা আরো বেশি করতে পারবো এবং তারা যদি আমাকে নির্দেশনা দেন, তাহলে আমি সেই আঙ্গিকে কাজ করব। অন্যথায় আমার কার্যক্রম, আমার এই খেদমত, এই সেবা আমার চলমান ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। জনাব মাহমুদুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের অনুষ্ঠানকে আপনি যুক্ত হওয়ার জন্য, আমাদের অনুষ্ঠান কিন্তু একেবারে প্রাণবন্ত করে তুলেছেন। তো সর্বশেষ আমাদের যে স্লোগান নিয়ে আমাদের এই অনুষ্ঠান, আগামীর কেমন বাংলাদেশ দেখতে চাই, সেটি আপনার দৃষ্টিতে আগামীতে আপনি কেমন বাংলাদেশ আশা করেন? আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, জি, বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, বাংলাদেশে কোনো স্বজনপ্রীতি থাকবে না, দলীয় ক্যাডার বাহিনী থাকবে না, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার সঠিকভাবে তারা প্রয়োগ করতে পারবে, কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না। সুন্দর একটি বাংলাদেশ যা ইসলামের পক্ষে গঠন করাই সম্ভব, আমরা সেই ধরনের একটি বাংলাদেশ চিন্তা করি, আমরা স্বপ্ন দেখি, আমরা সেই একটি বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। সবাই মিলে সেই বাংলাদেশের স্বপ্ন দেখব এবং সেই বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পাশাপাশি সম্মানিত সুপ্রিয় দর্শক, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামীর অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।